আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভির মধ্যাহ্নের সংবাদে। আপনাদের সঙ্গে থাকছি আমি রিদওয়ানা বিনতে জলিল। উৎসব মুখর পরিবেশে ভোট করতে চায় নির্বাচন কমিশন, কথা বলেছেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। সকালে আগারগাঁও নির্বাচন কমিশন ভবনে প্রবাসী ভোটিং সিস্টেম উন্নয়ন সংক্রান্ত সেমিনারে তিনি এসব কথা বলেন। সিইসি আরও বলেন, এতে প্রবাসী ভোটারদের অন্তর্ভুক্ত করা হবে। কমিশন সুষ্ঠু ভোট করতে দৃঢ় প্রতিজ্ঞ। সেমিনারে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান সহ বিএনপির একটি প্রতিনিধি দল যোগ দিয়েছেন। এছাড়া জামায়াত, এনসিপি, সিপিডি, এলডিপি সহ বেশ কয়েকটি রাজনৈতিক দলের প্রতিনিধিরা সেমিনারে অংশ নিয়েছেন। পৃথিবীর বিভিন্ন দেশে এটা আউট অফ কান্ট্রি ভোটিং আছে, অনেক দেশে আবার শুরু করে দে হ্যাভ রোল ব্যাক, পারে নাই, নানা রকম সমস্যা। ইভেন আমাদের পাশের দেশ ইন্ডিয়া এখনো ইউনিভার্সালি চালু করতে পারে নাই। তারা প্রক্সি ভোটিং করে তাদের ডিফেন্সের জন্য। যারা এক্সপাট্রিয়েট ভোটার তারা দেশে এসে ভোট দিয়ে যায়। অনেক দেশ চালু করেছে, অনেক দেশ চালু করতে পারে নাই, বাট আমরা চালু করতে চাই। দর্শক, এই মুহূর্তে নির্বাচন কমিশন ভবনে রয়েছেন সহকর্মী আতিকা রহমান, সরাসরি যুক্ত হচ্ছেন তিনি আমাদের সাথে। আতিকা, প্রধান নির্বাচন কমিশনারের বক্তব্যে কি কি বিষয় উঠে এসেছে? জি ধন্যবাদ। প্রবাসী ভোটারদের নিয়ে একটি সেমিনার করছে নির্বাচন কমিশন এবং নির্বাচন কমিশনের অডিটোরিয়ামে এই সেমিনারটি অনুষ্ঠিত হচ্ছে। স্বাগত বক্তব্যে প্রধান নির্বাচন কমিশনার যেটি বলেছেন, তিনি বলেছেন যে একটি সুষ্ঠু ভোটের জন্য তারা প্রতিজ্ঞাবদ্ধ, একটি উৎসবমুখর পরিবেশে তারা ভোট করতে চান এবং এদেশের বিভিন্ন আন্দোলন সংগ্রামে প্রবাসীদের অনেক অবদান রয়েছেন এবং এই যে রেমিটেন্স যোদ্ধা যারা দেশের বাইরে অবস্থান করছেন তাদেরও ভোটের অধিকার রয়েছে। তারাও যাতে তাদের মত প্রকাশ করতে পারে, জনপ্রতিনিধি নির্বাচন করতে পারে, সে কারণে এই ভোট তাদেরকেও ভোটের সুযোগ রাখার জন্য পক্ষে মত দিয়েছেন নির্বাচন কমিশন। এবং নির্বাচন কমিশন কিন্তু এই কমিশন গঠন হওয়ার পর থেকে শুরু থেকে তারা চাচ্ছেন প্রবাসীরা যাতে ভোট দিতে পারেন। এবং নির্বাচন কমিশনার আবুল ফজল সানাউল্লাহ তিনি বলেছেন যে প্রক্সি ভোট, অনলাইন ভোট এবং পোস্টাল ভোটের মাধ্যমে তারা 3 পদ্ধতিতে ভোটটি নিতে চাচ্ছেন। আজকে বিভিন্ন রাজনৈতিক দলগুলোও কিন্তু এখানে যোগ দিয়েছেন। বিএনপি স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান সহ বিএনপির একটি প্রতিনিধি দল যোগ দিয়েছে। এনসিপি, এলডিপি, সিপিবি সহ বেশ কয়েকটি রাজনৈতিক দল এই সেমিনারে যোগ দিয়েছেন। তারা তাদের প্রবাসী ভোটের যে সিস্টেম, যে পদ্ধতিতে ভোট করতে চাইছে নির্বাচন কমিশন এবং বিশেষজ্ঞ দল, সেই বিষয়ে তারা মতামত প্রকাশ করবেন এবং এই সেমিনারটি শেষ হবে বেলা 1টার দিকে। তারা বের হয়ে এসে তাদের মতামত গণমাধ্যম কর্মীদের সঙ্গে দেবেন। এবং প্রধান নির্বাচন কমিশনার তার বক্তব্যের শুরুতেই বলেছেন যে একটি সুষ্ঠু, নিরপেক্ষ এবং গ্রহণযোগ্য ভোট করতে নির্বাচন কমিশন প্রতিজ্ঞাবদ্ধ এবং তারা চাইছেন যাতে বিভিন্ন রাজনৈতিক দলের অংশগ্রহণে এবং খুব শান্তিপূর্ণ পরিবেশে একটি ভোট হয় এবং প্রবাসে যাতে সুন্দরভাবে বিভিন্ন হাই কমিশন এবং অ্যাম্বাসির মাধ্যমে প্রবাসী ভোটারদের যাতে ভোট নেওয়া যায়, সে কারণে রেজিস্ট্রেশন করা এবং তারা যারা ভালোভাবে ভোট দিতে পারেন সে বিষয়ে কমিশন ব্যবস্থা নিচ্ছে। এবং নির্বাচন কমিশনের এই যে আজকে সেমিনার হচ্ছে, সেখানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যারা প্রযুক্তি বিশেষজ্ঞ রয়েছেন এবং বুয়েটের যারা প্রযুক্তিবিদ রয়েছেন তারাও যোগ দিয়েছেন এবং তারা এই বিষয়ে ব্যাখ্যা করছেন এবং কোন পদ্ধতিতে ভোট নিলে খুব সহজে প্রবাসীরা ভোটার দিতে, তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারবে সে বিষয়ে এখন পর্যন্ত আলোচনা চলছে। এই ছিল আমার কাছ থেকে নির্বাচন কমিশন থেকে সবশেষ খবর। আতিকা, ধন্যবাদ আপনাকে। আজ থেকে শুরু হলো হজ যাত্রা। রাত 2:15টায় 398 যাত্রীকে নিয়ে সৌদি এয়ারলাইন্সের একটি ফ্লাইট ছেড়ে যায় ঢাকা থেকে। এদিন কোনো প্রকার দুর্ভোগ ছাড়াই আশকোনার হজ ক্যাম্পে ফ্লাইটের ইমিগ্রেশন সম্পন্ন করেন হাজিরা। এ সময় হজ যাত্রার সার্বিক ব্যবস্থাপনা সহ নানা বিষয়ে সন্তুষ্টির কথা জানান তারা। তবে আশকোনা হজ ক্যাম্পে হাজিদের বসার পর্যাপ্ত ব্যবস্থা না থাকার অভিযোগও করেন কেউ কেউ। আর এ সময় হজে গিয়ে দেশ, জাতির এবং পরিবার পরিজনদের মঙ্গল কামনায় আল্লাহর দরবারে প্রার্থনা করার কথা জানান তারা। একটা জিম্মাদারি, ফরজ হুকুম, হজ এজেন্সি যারা কাজ করতেছে সহিভাবে হইতেছে এবং ডিসিপ্লিন, নিয়ম নীতি সকল বিষয় সুন্দর হইতেছে ইনশাল্লাহ। আল্লাহ তাআলা হজের যারা মেহমান আছে ওনাদের যাওয়াকে সহজ করুক, হজকে কবুল করুক। সম্মানজনকভাবে আমাদেরকে যাবতীয় কার্যকলাপ হাজি ক্যাম্প থেকে আমরা পাইছি। আগে যে একটা পরিবেশ ছিল এটা থেকে এখন স্বাচ্ছন্দ্যবোধ এবং খুবই সুন্দর পরিবেশ। এবছর ব্যবস্থা সুন্দর, কোনো সমস্যা দেখলাম না।
প্রতারণার শিকার হয়ে সৌদি থেকে দেশে ফিরলেন শতাধিক প্রবাসী বাংলাদেশি। রিয়াদ থেকে ছাড়া একটি ফ্লাইটে সোমবার রাতে দেশে পৌঁছান তারা। বিভিন্ন মেয়াদে সৌদিতে থাকা এসব শ্রমিকের অভিযোগ, বৈধ কাগজপত্র থাকা সত্ত্বেও তারা আটক করে দেশে ফেরত পাঠিয়েছে সৌদি সরকার। এ সময় প্রতারণা এবং অবিচারের নানা চিত্র তুলে ধরেন রেমিটেন্স যোদ্ধারা। একই সঙ্গে সৌদিতে অবস্থিত বাংলাদেশি দূতাবাসের বিরুদ্ধে অসহযোগিতার অভিযোগ করেন তারা। হঠাৎ করে কাজে আসছিলাম ভাই, কাজের থেকে আমি বাসায় যাবো, এই টাইমে রাস্তা থেকে পুলিশে ধরতে ভাই। প্রশাসনের লোক বললো যে তুমি থানায় যাইতে হবে। গেলাম, হাতের চাপ দেওয়ার সাথে সাথে ওরা সব ডিলিট করে ক্যান্সেল করে কইলো যে তুমি ক্যান্সেল তোমার সব। দর্শক, ঢাকা পলিটেকনিক্যাল ইনস্টিটিউটের শিক্ষার্থীরা ব্রিফিং করছে, আমরা সরাসরি সেখানে চলে যাচ্ছি। সম্মিলিত সিদ্ধান্তের মাধ্যমে আমরা আজকে এই সিদ্ধান্তে উপনীত হয়েছে যে এবং আমরা শাটডাউন কর্মসূচিতে যাচ্ছি এবং আমরা আমাদের যে 6 দফা বাস্তবায়ন কমিটি হয়েছে তাদের প্রতি সম্মান রেখে তাদেরকে সহযোগিতা করে এবং তাদের কাছ থেকে সহযোগিতা কামনা করে আমরা সামনের দিনগুলোতে এগোতে চাই। আমরা একটি কথা পরিষ্কার করে দিতে চাই, সেটি হচ্ছে আমরা আমাদের দাবি বাস্তবায়নের লক্ষ্যে এই ক্ষেত্রে আমরা কোনো জনদুর্ভোগ বা সহিংস কর্মকাণ্ডে যাব না। আমরা সাধারণ শিক্ষার্থী, আমরা বারবার সেটি পরিষ্কার করে দিয়েছি, নিশ্চিত করেছি আমরা কোনো সহিংস কর্মকাণ্ডে যাব না। আমরা স্বাভাবিকভাবে আপনাদের মিডিয়া কর্মীর সহযোগিতার মাধ্যমে এবং জনদুর্ভোগ সৃষ্টি না করে সরকারের সহযোগিতা কামনা করে আমরা সামনের দিকে এগিয়ে যাব ইনশাল্লাহ। এখন আমরা সকল প্রতিনিধি, আমাদের বিভাগীয়, কেন্দ্রীয় এবং জেলা পর্যায়ের প্রতিনিধিদের সম্মিলিত সিদ্ধান্তের মাধ্যমে আজকে আপনারা অবগত হয়েছেন, দেখেছেন, আমরা এই সিদ্ধান্তে উপনীত হয়েছি এবং আমাদের অভ্যন্তরীণ যে কর্মসূচিগুলো থাকবে সেগুলো আমরা পরামর্শক্রমে সিদ্ধান্ত সাপেক্ষে আমরা পরবর্তীতে জানাবো ইনশাল্লাহ। এখন পর্যন্ত আপনারা সরকারের তরফ থেকে কোনো ফিডব্যাক পেয়েছেন কিনা? জি, বর্তমান প্রেক্ষাপট যদি বিবেচনা করতে হয় তাহলে আমাদের যেই কমিটিটা করা হয়েছে 6 দফা বাস্তবায়নের রূপরেখা, সেটার বৈঠক গত 27 তারিখ হয়েছে এবং পরবর্তী বৈঠকেরও ডেট দেওয়া হয়েছে। এবং এখানে বিষয়টা আপনারা লক্ষ্য করলে দেখতে পারবেন যে আমাদের দফা হচ্ছে 6টা, কিন্তু 6টা দফা কিন্তু কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের অন্তর্ভুক্ত না। এখানে কিছু কিছু দফা আছে সেটা সরাসরি প্রধান উপদেষ্টা বরাবর যাবে, কিছু দফা আছে যেগুলো সরাসরি শিক্ষা উপদেষ্টা বরাবর যাবে। তো সেই দফাগুলো নিয়ে কিন্তু আমাদের কাজ হচ্ছে না এবং কমিটি লাস্ট রূপরেখা যখন প্রণয়ন করবে 21 দিন আর 15 দিন আছে, তখন কিন্তু আমরা এই দফাগুলোর বাস্তবায়িত রূপ দেখতে পাবো না। তো আমাদের যে কয়দিন ক্যাম্পাস শাটডাউন থাকবে এই কয়দিনের মধ্যে আমাদের সরকার কর্তৃপক্ষের কাছে আন্তরিকভাবে অনুরোধ থাকবে, সেটা হচ্ছে কারিগরি সংস্কার কমিশন দ্রুত থেকে দ্রুত সময় বাস্তবায়ন করা হোক। তাহলে আমরা শিক্ষার্থীরা হয়তোবা কিছুটা হলেও আশ্বাসে আমাদের ক্লাসরুমে ফিরে আসতে পারবো। ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীর বক্তব্য শুনছিলাম ব্রিফিং থেকে। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেরাদিয়া এলাকায় কোরবানি পশুর হাট বসানোর বিজ্ঞপ্তি বাতিল করেছেন হাইকোর্ট। সকালে বিচারপতি জিনাত আরা হক এবং বিচারপতি আইনুন নাহার সিদ্দিকার দ্বৈত বেঞ্চ এই আদেশ দেন। এর আগে চলতি বছর কোরবানি পশুর হাটের জন্য মেরাদিয়া এলাকা নির্ধারণ করে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের বিজ্ঞপ্তির বিপরীতে হাট বাতিল চেয়ে হাইকোর্টে রিট করেন এক বাসিন্দা। হাটের কারণে জনসাধারণের স্বাভাবিক চলাফেরা ব্যাহত হওয়ার যুক্তি আমলে নিয়ে পশুর হাটের বিজ্ঞপ্তিটি বাতিলের আদেশ দেন হাইকোর্ট। গরুর হাট ঠিকই চলে যায়, কিন্তু গরুর মলমূত্র কিন্তু যায় না, মানুষের ভোগান্তির সীমা থাকে না। এই উপলক্ষে আপনার এই রেসিডেন্সিয়াল এরিয়ার কিছু লোক আমাদের কাছে আসে, লিগ্যাল রাইটসে আসে। আমরা লিগ্যাল রাইটসের পক্ষে একটা রিট করি যেন এই মেরাদিয়া হাটের গরুর হাটটা যেন এই বছর কোরবানিতে না বসতে পারে, সেটা একটা রিট করি। সেই রিটের প্রেক্ষিতে মাননীয় বিচারপতি কাজী জিনাত হক এবং মাননীয় বিচারপতি আইনুন নাহার সিদ্দিকা ওনাদের দ্বৈত বেঞ্চ একটি রুল ইস্যু করে, এই যে মেরাদিয়া হাট কেন অবৈধ ঘোষণা করা হবে না এবং এই যে বিজ্ঞপ্তিটা সেটাকে 3 মাসের জন্য স্টে করে দেয়। আমার পুলিশ আমার দেশ বৈষম্যহীন বাংলাদেশ প্রতিপাদ্যে আজ থেকে শুরু হলো পুলিশ সপ্তাহ। রাজারবাগ পুলিশ লাইন্স মাঠে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস 3 দিনব্যাপী পুলিশ সপ্তাহের উদ্বোধন করেন। এবারের পুলিশ সপ্তাহে পুলিশের পক্ষ থেকে স্বাধীন পুলিশ কমিশন গঠন, পর্যাপ্ত ক্ষতিপূরণ ভাতা, স্বতন্ত্র সাইবার ইউনিট গঠন সহ 6 দফা দাবির বিষয়ে সমাধানের আশ্বাস দেন প্রধান উপদেষ্টা। 4টি ক্যাটাগরিতে সাহসিকতা এবং বীরত্বপূর্ণ কাজের স্বীকৃতি স্বরূপ এবার 62 জন বাংলাদেশ পুলিশ পদক বিপিএম এবং রাষ্ট্রপতির পুলিশ পদক পিপিএম পাচ্ছেন। পুলিশ সপ্তাহ আমাদের
সমাজ, যে একটা সুশৃঙ্খল সমাজ, সেটা প্রমাণিত হবে। আমাদের সবাই মিলে একটা সর্বাত্মক প্রচেষ্টা হবে যেন মানুষ এবং পুলিশের মধ্যে দূরত্ব আমরা গুছিয়ে ফেলতে পারি। মানুষ পুলিশকে দেখলেই তাকে বন্ধু হিসেবে বরণ করে নিতে এগিয়ে আসে, তার প্রতি কোনো বিরূপ মনোভাব যেন মানুষের মনে না থাকে। নোয়াখালীর বেগমগঞ্জে মোহাম্মদ শাকিল নামে এক যুবককে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। সোমবার রাতে উপজেলার ছয়ানী ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের গঙ্গাবর বাজারের ইসলামিয়া মার্কেটে এই ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয়রা জানায়, রাতে শাকিল সহ কয়েকজন ইসলামিয়া মার্কেটের একটি দোকানে বসে চা খাচ্ছিলেন। হঠাৎ সিএনজি চালিত অটোরিকশায় এসে 5 জন অস্ত্রধারী দুর্বৃত্ত লাবিব নামে এক যুবককে জোরপূর্বক তুলে নিতে চেষ্টা করে। এ সময় তাদের বাধা দিলে দুর্বৃত্তরা শাকিলকে গুলি করে এবং তার ছোট ভাই শুভকে কুপিয়ে জখম করে। পরে তাদের উদ্ধার করে হাসপাতালে নিলে চিকিৎসক শাকিলকে মৃত ঘোষণা করেন। পরে স্থানীয় লোকজন 3 দুর্বৃত্তকে আটক করে গণধোলাই দিয়ে পুলিশের সোপর্দ করে। এছাড়া পাবনার ঈশ্বরদীতে রেল লাইন থেকে বাদশাহ হোসেন নামে একজনের গলাকাটা মৃতদেহ উদ্ধার করেছেন পুলিশ। আজ ভয়াল 29 এপ্রিল 1991 সালের এই দিনে স্মরণকালের ভয়াবহ ঘূর্ণিঝড় এবং জলোচ্ছ্বাস চট্টগ্রাম ও কক্সবাজারের দ্বীপাঞ্চল সহ উপকূলীয় এলাকায় ধ্বংসযজ্ঞ চালায়। রাতের অন্ধকারে লণ্ডভণ্ড হয়ে যায় উপকূলীয় এলাকা, জলোচ্ছ্বাসে তলিয়ে যায় অনেক এলাকা। সরকারি হিসেব অনুযায়ী এই ঝড়ে 1,38,882 জনের মৃত্যু হয়েছে। ঘরবাড়ি হারা হয় হাজারো মানুষ, জলোচ্ছ্বাসে ভেসে গিয়েছিল ফসলের ক্ষেত, লাখ লাখ গবাদি পশু। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয় ভোলা, হাতিয়া, চট্টগ্রামের সন্দ্বীপ, আনোয়ারা, বাঁশখালী, কক্সবাজারের চকরিয়া, মহেশখালী এবং কুতুবদিয়া। 28 বছর পেরিয়ে গেলেও সেসব উপকূলীয় এলাকা এখনও অরক্ষিত। কিলোমিটারের পর কিলোমিটার ভেঙে গেছে বেড়িবাঁধ। 29 এপ্রিলের সেই ধ্বংসযজ্ঞের ক্ষত উপকূলবাসী এখনও বয়ে বেড়াচ্ছেন। প্রতি বছর উপকূলের ঘরে ঘরে মিলাদ মাহফিল, দোয়া সহ নানা আয়োজন হয় এই দিনটি পালন করতে। এবার আন্তর্জাতিক প্রসঙ্গ। কানাডায় ভোট গ্রহণ শেষে চলছে গণনা। ভোটের চূড়ান্ত ফলাফল আসতে আরও সময় লাগতে পারে। তবে এরই মধ্যে দেশটির বর্তমান প্রধানমন্ত্রী মার্ক কার্নির দল লিবারেল পার্টির সদর দফতরে উৎসব শুরু হয়ে গেছে। কানাডার 343 আসনের হাউস অব কমন্সে লিবারেল সংখ্যাগরিষ্ঠতা পাবে নাকি তাদের সংখ্যালঘু সরকার গঠন করতে হবে তা এখনও নিশ্চিত নয়। তবে মার্ক কার্নি যে প্রধানমন্ত্রী থাকবেন তা অনেকটা নিশ্চিত হয়ে গেছে বলে জানিয়েছে সংবাদ মাধ্যম বিবিসি। পরিসংখ্যান বলছে লিবারেল 156টি আসনে এগিয়ে একক সংখ্যাগরিষ্ঠ সরকার গঠন করতে দরকার 172টি আসন। খুব একটা পিছিয়ে নেই প্রতিদ্বন্দ্বী কনজারভেটিভ পার্টি। দলটি 147 আসনে এগিয়ে ডোনাল্ড ট্রাম্পের প্রেসিডেন্ট হিসেবে যাত্রা শুরুর পর থেকেই ক্রমাগত বাণিজ্যিক এবং অর্থনৈতিক চাপে আছে কানাডা। নতুন প্রধানমন্ত্রীকে এসব চ্যালেঞ্জ মোকাবেলা করতে হবে বলে মন্তব্য করেছেন সমালোচকেরা। দর্শক, কানাডা নির্বাচনের সবশেষ ফলাফল জানাতে ম্যানিটোবা থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সাকিবুর রহমান খান। সাকিবুর, শেষ পর্যন্ত কি হতে যাচ্ছে কানাডা নির্বাচনী ফলাফলে, আর ক্ষমতাসীন লিবারেল পার্টির এককভাবে ক্ষমতায় যাওয়ার সম্ভাবনা নিয়ে কি বলছেন বিশেষজ্ঞরা? রেজওয়ানা, আপনাকে ধন্যবাদ। তো আপনি যে কথাটা খবরের শুরুতে বললেন যে ভোট গণনা চলছে, আসলে কিছুক্ষণ আগে ভোট গণনা শেষ হয়েছে এবং 166টি আসন নিয়ে লিবারেল পার্টি টানা 3বারের মতো মাইনরিটি গভর্নমেন্ট গঠন করতে যাচ্ছে। এটি লিবারেল পার্টির টানা 3বারের মাইনরিটি এবং 2015 সালে তারা একক সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ক্ষমতায় এসেছিল। তো এবারের নির্বাচনের একটি উল্লেখযোগ্য বিষয় ছিল যে লিবারেল পার্টির আসন বেড়েছে গতবারের চেয়ে 60টি, কনজারভেটিভ পার্টির আসন বেড়েছে 27টি, আর অন্যদিকে ব্লক কুবেক তাদের আসন কমেছে 10টি এবং এনডিপি তাদের আসন কমেছে 18টি। তো এনডিপি খুবই বিপর্যস্ত অবস্থায় ছিল এবার ইলেকশনে। তো এই যার ফলে কি হবে যে 166টি আসন নিয়ে এককভাবে সরকার গঠন করতে পারবে না লিবারেল পার্টি। তো সেক্ষেত্রে তাদেরকে সাহায্য নিতে হবে হয় ব্লক কুবেকের কিংবা এনডিপি। তো হয়তো বা ব্লক কুবেক বা এনডিপি কেউ না কেউ
সমর্থন দিবে এবং এই সমর্থন দেওয়ার পরে লিবারেল পার্টি সরকার গঠন করতে যাচ্ছে। তবে এখানে একটি কথা যে আজ কিছুক্ষণ আগে দুই দলই প্রেস কনফারেন্স করেছে, তারা তাদের সমর্থকদের উদ্দেশ্যে কথা বলেছেন এবং দুই দলের মধ্যে একটি বিজয়ী ভাব ছিল, কারণ কনজারভেটিভরা হারলেও তাদের আসন কিন্তু 27টি বেড়েছে। তো এখন অনেক রাত কানাডাতে, তো আগামীকাল থেকে শুরু হবে দেন দরবার এবং কানাডার যিনি গভর্নর জেনারেল আছেন তিনি লিবারেল পার্টির প্রধানকে সরকার গঠনের জন্য আহ্বান জানাবেন। তিনি যদি মেজরিটি পান তাহলে লিবারেল পার্টি সরকার গঠন। শাকিবুর রহমান, আপনি আমাদের সঙ্গেই থাকবেন, পরবর্তীতে নতুন কোনো তথ্য আপনার হাতে আসলে আমরা যোগাযোগ করব। ধন্যবাদ আপনাকে। মধ্যাহ্নের সংবাদ এ পর্যন্তই। দুপুরের সংবাদ 1:45টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।